পুতুলের ঘর থেকে তাদের বাগানটা দেখা যায়। এত সুন্দর লাগে তার, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। তাদের বাগান অন্যদের বাগানের মতো নয়। তিনটা বিশাল বড় বড় গাছ, একটা রেইন ট্রি গাছ। এত বড় যে মনে হয় এই গাছের পাতাগুলো আকাশে লেগে গেছে। আর দুটো হচ্ছে কদম ফুলের গাছ। কদম ফুলের গাছ দুটি পাশাপাশি যেন দুই যমজ বোন, একজন অন্যজনের গায়ে হেলান দিয়ে আছে। বর্ষাকালে গাছ দুটিতে কি অদ্ভুত ফুল ফোটে, সোনার বলের মতো ফুল। পুতুলের মা জেসমিন কদম ফুলের গাছ দুটি একেবারেই সহ্য করতে পারেন না। কারণ হচ্ছে শুঁয়োপোকা। কদম গাছে খুব শুঁয়োপোকা হয়, আর শুঁয়োপোকা দেখলেই জেসমিনের বমি পেয়ে যায়। তিনি প্রতি শীতকালে একবার করে বলেন, গাছগুলো কাটিয়ে ফেলা দরকার। শেষ পর্যন্ত কেন জানি কাটা হয় না। দেখতে দেখতে বর্ষা এসে যায়, অদ্ভুত কদম ফুলগুলো ফোটে। কি যে ভালো লাগে পুতুলের। এখন শীতকাল। কদিন আগে ঠিক করা হয়েছে বড় বড় গাছগুলো সব কেটে ফেলা হবে। জেসমিন বজলু মিয়া বলে একটি লোককে ঠিক করেছেন। লোকটির মুখে বসন্তের দাগ, তার একটা চোখও নষ্ট। ভালো চোখটি দিয়ে সে সবার দিকে বিশ্রীভাবে তাকায়। বজলু মিয়া গতকাল এসে বড় বড় গাছগুলো সব দেখে গেছে। দড়ি দিয়ে কি সব মাপটাপও নিয়েছে। বলে গেছে সোমবারে লোকজন নিয়ে আসবে। পুতুলের এজন্যেই খুব মন খারাপ। গাছগুলোর দিকে তাকালেই তার কান্না পেয়ে যায়। বাগানে এলেই সে এখন গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে কিসব কথা বলে, হয়তোবা সান্ত্বনার কোনো কথা। আজও তাই করছিল। গাছের গায়ে হাত বোলাতে বোলাতে সে লক্ষ্য করল তার বাবা বাগানে হাঁটছেন। তার হাতে একটা ভাঁজ করা খবরের কাগজ। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে হাঁটছেন। তাকে থেকে মনে হচ্ছে খুব রেগে আছেন। খুব রেগে গেলে তিনি এরকম গম্ভীর হয়ে যান। বাগানে কিংবা ছাদে মাথা নিচু করে হাঁটেন। পুতুলের মনে হলো আজ বোধহয় বাবা মার ঝগড়া হয়েছে। এই একটা খারাপ ব্যাপার। দুদিন পর পর তারা ঝগড়া করেন। ঝগড়া করবে ছোটরা, আড়ি দেবে, ভাব নেবে। বড়রা এরকম করবে কেন? পুতুল ছোট ছোট পা ফেলে রেন্ট্রি গাছটার দিকে যাচ্ছে। তার চোখ বাবার দিকে। বাবা কতটা রেগে আছেন সেটা সে বুঝতে চেষ্টা করছে। পুতুলের বয়স 11। এই বয়সের ছেলেরা চারিদিকে কি হচ্ছে না হচ্ছে খুব বুঝতে চেষ্টা করে। রহমান সাহেব পুতুলকে রেইনট্রি গাছটার দিকে যেতে দেখলেন। কিছু বললেন না। তিনি জানেন এই গাছের নিচে পুতুল প্রায়ই এসে বসে। এটা সম্ভবত পুতুলের কোনো গোপন জায়গা। সব শিশুদের কিছু গোপন জায়গা থাকে, তার নিজেরও ছিল। পুতুলকে দেখে মাঝে মাঝে তার নিজের শৈশবের কথা মনে হয়। তবে তিনি পুতুলের মতো নিঃসঙ্গ ছিলেন না। অনেক ভাই বোনের মধ্যে বড় হয়েছেন। তাদের বাড়িটা ছিল হইচই হুল্লোড়ের বাড়ি। নিজের ভাই বোন ছাড়াও চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, পাড়ার ছেলেপেলে, সারাদিন চিৎকার চেঁচামেচি হইচই। রহমান সাহেব রোদে পিঠ দিয়ে বসলেন। বসতে হলো ঘাসে। এমনভাবে বসছেন যেন পুতুল কি করছে দেখা যায়। তিনি সারাদিন ব্যস্ত থাকেন। পুতুল কি করে না করে খবর রাখতে পারেন না। ছেলেটা খুবই একা। তাকে আরও কিছু সময় দেয়া দরকার, তা তিনি দিতে পারছেন না। তিনি মৃদু গলায় ডাকলেন, পুতুল। জি বাবা। কি করছো তুমি? কিছু করছি না। কাছে আসো। পুতুল ভয়ে ভয়ে এগিয়ে আসছে। তিনি লক্ষ্য করলেন পুতুলের খালি পা, অথচ তাকে বারবার বলা হয়েছে খালি পায়ে বাগানে না আসতে। গায়েও পাতলা একটা শার্ট ছাড়া কিছু নেই। শীতের সকালবেলা পাতলা একটা জামা পরে কেউ থাকে? রহমান সাহেব খুব বিরক্ত হলেন। বিরক্তি প্রকাশ করলেন না। ছেলেটা হাসি মুখে দাঁড়িয়ে আছে। এরকম হাসি মুখের একটি ছেলেকে ধমক দিতে মায়া লাগে।
তুমি প্রায় ওই রেন্ট্রি গাছটার নিচে বসে কি করো ওখানে? কিছু করি না, বসে থাকি। কিছু নিশ্চয়ই করো, শুধু শুধু কেউ কি বসে থাকে? পুতুল লাজুক ভঙ্গিতে হাসল। তার হাসি বলে দিচ্ছে সে শুধু শুধু বসে থাকে না। রহমান সাহেব বললেন, বসে বসে ভাবো, তাই না? হ্যাঁ, ভাবি। কি নিয়ে ভাবো? পুতুল উত্তর না দিয়ে আবার লাজুক ভঙ্গিতে হাসল। রহমান সাহেবের ইচ্ছে করল ছেলেটাকে পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। মাথা ভর্তি রেশমের মতো চুল, দেখলেই হাত বোলাতে ইচ্ছে করে। আজ তোমার শরীর কেমন? ভালো। কিরকম ভালো সেটা বলো। খুব ভালো না অল্প ভালো নাকি মন্দের ভালো? খুব ভালো। আচ্ছা ঠিক আছে, যাও, যা করছিলে করো। পুতুল গেল না, দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে তার কিছু বলার আছে, কিছু বলতে চাচ্ছে অথচ বলতে পারছে না। রহমান সাহেবের খানিকটা মন খারাপ হলো। এত বাচ্চা একটি ছেলে, সে কেন মনের কথাগুলো সহজভাবে বাবা মাকে বলতে পারবে না? তিনি নরম গলায় বললেন, পুতুল, তুমি কি কিছু বলতে চাও? পুতুল মাথা নাড়ল। সে বলতে চায়। রহমান সাহেব বললেন, কি বলতে চাও বাবা? গাছগুলো কেন কাটবে? গাছ কাটা তোমার পছন্দ নয়? না। ছোটরা অনেক কাজ করে যেগুলো বড়রা পছন্দ করে না। আবার ঠিক তেমনি বড়রা অনেক কাজ করে যা ছোটরা পছন্দ করে না। গাছগুলোতে শুঁয়োপোকা হয়। তোমার মা এই পোকাটা সহ্য করতে পারেন না। পুতুল চুপ করে রইল। রহমান সাহেব বললেন, তাছাড়া আর একটা কারণও আছে। গাছগুলোর জন্যে ঘরে আলো হাওয়া তেমন ঢুকতে পারে না। এখন দেখবে প্রচুর রোদ আসবে। এখন যাও, যা করছিলে করো। পুতুল তার আগের জায়গায় ফিরে গেল। বাবা তাকে ধমক দিয়ে কিছু বলেননি, এজন্য তার খুব ভালো লাগছে। অবশ্য কেউ তাকে ধমক দিয়ে কিছু বলে না, তার শরীর ভালো নয় এই জন্যে। এ বাড়িতে যে আসে সেই বলে, তোমার শরীর কেমন পুতুল? বলেই খুব করুণ করে তাকায়। পুতুলের বিশ্রী লাগে। করুণ করে কেন তাকাবে? সে কি কাউকে বলেছে করুণ করে তাকাতে? পুতুল দেখল চায়ের কাপ হাতে মা বাগানে আসছেন। মার মুখ গম্ভীর। হয়তো বাবার সঙ্গে ঝগড়া করবেন। বাবার সঙ্গে ঝগড়া করার সময় বা ঝগড়ার ঠিক আগে মার মুখ এমন গম্ভীর থাকে। গম্ভীর থাকলেও মাকে খুব সুন্দর লাগে পুতুলের। মা হচ্ছেন পরীর মতো সুন্দর। এখন তিনি পরেছেন একটা নীল শাড়ি। সকালবেলার রোদে নীল শাড়িতে কি সুন্দর লাগছে তাকে! মনে হচ্ছে সত্যি একটা নীলপরী। পুতুলদের বাগানে বেড়াতে এসেছে। কিছুক্ষণ বেড়াবে, নাচবে, গান গাইবে, তারপর আকাশে উড়ে চলে যাবে। জেসমিনের আজ খুব মেজাজ খারাপ। কাজের মেয়েটা একটা কুকাণ্ড করেছে। বেলজিয়াম থেকে আনা কুকির জারটা ভেঙে ফেলেছে। তার খুব শখের জিনিস, টাকা খরচ করলেই এসব জিনিস পাওয়া যায় না। বাগানে এসে তার মেজাজ আরও খারাপ হলো। তিনি দেখলেন পুতুল মাটিতে কী সব আঁকাআঁকি করছে। পায়ে জুতো, স্যান্ডেল কিছু নেই। গায়ে পাতলা একটা শার্ট। কে জানে, হয়তো শার্টের নিচে গেঞ্জিও নেই। পুতুল। জি মা। মাটি ছানছ কেন? মাটি দিয়ে এটা কি ধরনের খেলা? পুতুল চুপ করে রইল। তার কান্না পেয়ে যাচ্ছে। কেউ কড়া কোনো কথা বললে তার কান্না পেয়ে যায়। পা খালি কেন? 11 বছর বয়স হয়েছে, এখনো সব শিখিয়ে দিতে হবে? সকালে নাশতা খেয়েছ? হ্যাঁ। কি খেয়েছ? পরিজ, ডিম, কলা, একটা রুটি, মাখন। দুধ খাওনি? না। কেন খাওনি জানতে পারি? পরিজ দুধ দিয়ে খেয়েছি তাই। পরিজ তো দুধ দিয়েই খায়। পরিজ কি কেউ পানি দিয়ে খায়? তোমাকে বলা হয়নি সমস্ত দিনে 2 গ্লাস দুধ খেতে হবে? সকালে 1 গ্লাস, রাতে ঘুমোতে যাবার সময় 1 গ্লাস।
পুতুল দাঁড়িয়ে আছে। জেসমিন বিরক্ত মুখে বললেন, যাও, সাবান দিয়ে হাত মুখ ধোও, দুধ খাও আর একটা সোয়েটার গায়ে দাও। আমি যা যা অপছন্দ করি তুমি বেছে বেছে সেই সব করো। খুব অন্যায়। পুতুল চলে যেতেই জেসমিন রহমান সাহেবের দিকে তাকালেন। খুব বিরক্ত গলায় বললেন, তুমি মাটিতে বসে আছো কেন? এমনি বসলাম। তোমাকে দেখে তোমার ছেলে এইসব শিখছে। কাউকে বললেই তো বাগানে একটা চেয়ার এনে দিত। এমন তো না যে ঘরে লোকজনের অভাব। রহমান সাহেব উঠে দাঁড়ালেন। জেসমিন তীক্ষ্ণ গলায় বললেন, এই তো পাজামায় দাগ লাগিয়ে ফেলেছ। একটু আধটু দাগ লাগলে কিছু হয় না। সামান্য ব্যাপার নিয়ে মেজাজ খারাপ না করাই ভালো। আমার সঙ্গে ঝগড়া যদি করতেই হয় বড় কোনো ব্যাপার নিয়ে করো। তার মানে? রহমান সাহেব হেসে ফেললেন। বারান্দায় ইয়াসিন এসে দাঁড়িয়েছে। তিনি হাতের ইশারায় ইয়াসিনকে দুটি চেয়ার দিয়ে যেতে বললেন। ইয়াসিন সঙ্গে সঙ্গে দুটি বেতের চেয়ার দিয়ে গেল। রহমান সাহেব শান্ত গলায় বললেন, বসো জেসমিন, একটা জরুরি ব্যাপার নিয়ে তোমার সঙ্গে আলাপ করি। কি জরুরি ব্যাপার? আগে বসো, তারপর বলছি। বসতে টসতে পারবো না, যা বলার বলো। তোমার কি মনে হয় না পুতুল খুব একা একা থাকে? একা একা থাকবে কেন? বাড়িতে প্রচুর লোকজন আছে। তা আছে, তবুও আমার মনে হয় ও একটু একা। আমি তাকে সময় দিতে পারি না। তুমি ব্যস্ত থাকো তোমার কাজকর্ম নিয়ে। তুমি কি চাও আমি সব ছেড়ে ছুড়ে ছেলে কোলে নিয়ে সারাদিন বাসায় থাকি? না না, তা চাইব কেন? আমাদের সবারই তো নিজের কাজ আছে। তবুও অসুস্থ ছেলে ঠিকমতো যদি... তুমি কি বলতে চাও আমি ঠিকমতো ওর যত্ন নিই না? পুতুল দুধ খেতে খেতে শুনল বাবা মা দুজনই খুব উঁচু গলায় কথা বলছেন। সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আজ ছুটির দিন। ছুটির দিনের এমন চমৎকার সকালে কেউ এরকম করে কথা বলে? দুধ খেতে তার বিশ্রী লাগছে, প্রায় বমি চলে আসছে। উপায় নেই, খেতে হবে। খাওয়া জিনিসটা যদি পৃথিবী থেকে উঠে যেত কি চমৎকার হতো। এরকম একটা দেশ যদি থাকতো যেখানে কাউকে কিছু খেতে হয় না, বিশেষ করে দুধ। রমিলা পাশে দাঁড়িয়ে দেখছে। পুতুল করুণ গলায় বলল, খেতে পারছি না বুয়া। রমিলা বলল, না খাইলে আম্মা রাগ হইব। কষ্ট কইরা খাইয়া ফেলো গো সোনা চান। বমি চলে আসছে, বেসিনে ফেলে দেই। আম্মা জানতে পারলে সর্বনাশ। মা জানবে না। বলতে বলতে পুতুল দুধের গ্লাস বেসিনে উল্টো করে দিল। ঠিক তখনই জেসমিন ঢুকলেন। ব্যাপারটা তিনি লক্ষ্য করলেন। পুতুলের বুক ধুকধুক করছে, হাত পা ঘামছে। কে জানে, হয়তো মা বুঝে ফেলেছেন। পুতুল। জি মা। আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে সন্ধ্যা হবে। আচ্ছা। তোমার একা একা লাগবে না তো? হুম। হুম আবার কেমন শব্দ? বলো না। না। লক্ষ্মী হয়ে থাকবে সারাদিন। আচ্ছা। খেলবে, গল্পের বই পড়বে। বিকেলে তোমার ছোট মামা এসে তোমাকে বেড়াতে নিয়ে যাবে। আচ্ছা। গল্পের বই আছে তো তোমার? মানে নতুন গল্পের বই পড়া হয়নি এমন? আছে, লাল কমল নীল কমল। খুব ভালো, বসে বসে লাল কমল নীল কমল পড়ো। আজ আরও কিছু নতুন বই কিনে দেব। খিদে পেলে বুয়াকে বলবে, সে স্যান্ডউইচ বানিয়ে দিবে। আচ্ছা। মা লাল রঙের গাড়িটা নিয়ে বের হয়ে গেলেন। তার কিছুক্ষণ পর বেরোলেন বাবা। মা তার গাড়ি নিজেই চালান। বাবা কখনো নিজে চালান না। বাবার সাদা ডাটসন ড্রাইভার চাচা চালায়। যাবার আগে বাবা সব সময় তাকে আদর করেন। অদ্ভুত আদর। দু আঙ্গুলে পুতুলের নাক চেপে বলেন, কুটু কুটু পুটু পুটু ইট পুট পুতুল সোনা খুট খুট ওই ওই হই চই পুতুল সোনা কই কই। তিনি এমন শক্ত করে নাক চেপে ধরেন যে পুতুলের রীতিমতো ব্যথা করে। তবু বাবার আদর এত ভালো লাগে, তার ইচ্ছে করে বাবা সারাক্ষণ তার নাক চেপে ধরে
এমন অদ্ভুত অদ্ভুত কথা বলুক। মার আদরও তার খুব ভালো লাগে। মা আদর করেন ঘুমোতে যাবার আগে। কিছুক্ষণ মাথায় বিলি কেটে বলেন, এত সুন্দর চুল কেন তোমার বলো তো? শুধু আদর করতে ইচ্ছা করে। এই বলে তিনি তার কপালে চুমু খেয়ে গল্প বলা শুরু করেন। কি যে সুন্দর সেসব গল্প, শুধু শুনতেই ইচ্ছে করে। মা অবশ্য একটার বেশি গল্প কখনো বলেন না। গল্প শেষ হওয়া মাত্র নীল বাতি জ্বালিয়ে মশারি ঠিকঠাক করে বলেন, গুড নাইট পুতুল সোনা। গুড নাইট মামনি। সুইট ড্রিমস মামনি। আজ বাবা চলে যাবার সময় পুতুলকে আদর করেননি। হয়তো মনে ছিল না। সব সময় কি আর আমাদের সবকিছু মনে থাকে? পুতুল লাল কোমল নীলকমল বই নিয়ে রেইনট্রি গাছের নিচে গিয়ে বসল। ঠিক তখন দেখল বাবার গাড়ি ফিরে আসছে। এত তাড়াতাড়ি বাবা চলে এলেন? 1 মিনিটও তো হয়নি বাবা গিয়েছেন। রহমান সাহেব ফিরে এসেছেন ছেলেকে আদর করবার জন্য। তার গাড়ি যখন বড় রাস্তায় পড়েছে, তখনই মনে হয়েছে একটা ছোট্ট ভুল করা হলো। বাচ্চারা এইসব জিনিস খুব মনে রাখে। ছোটবেলায় তাকে ঠিক একইভাবে আদর করতেন মতি চাচা। 2 আঙ্গুলে নাক চেপে গ্রাম্য একটা ছড়া বলতেন, নিমের পাতা তিতা রে জামের পাতা নীল, গাঙের পাড়ে বইয়া বইয়া গাঙের পানি গিল। বলতেন অতি দ্রুত। কথাগুলো পরিষ্কার বোঝা যেত না, কিন্তু শুনতে এত সুন্দর লাগতো। যতবার মতি চাচা তাদের বাড়িতে আসতেন, ততবারই এই ঘটনা ঘটত। শুধু একবার ঘটল না। মতি চাচা ভুলে গিয়েছিলেন হয়তো। তার কি যে কষ্ট হয়েছিল! মনে আছে কষ্টের তীব্রতায় খাটের নিচে বসে তিনি খানিকক্ষণ কেঁদেও ছিলেন। শিশুরা খুব অভিমানী হয়। পুতুলও আজ হয়তো মন খারাপ করে আছে। কে জানে, হয়তো বা কাঁদছে। তাছাড়া গাছ কাটার ব্যাপারে তার মনে একটা খটকা লেগেছে। হয়তো এটা নিয়ে সে বেশ কষ্ট পাচ্ছে। ভালো মতো আলোচনা করে এই কষ্টটাও দূর করা উচিত। দরকার হলে গাছ কাটা পিছিয়ে দিতে হবে। অবশ্য জেসমিন তাতে রাজি হবে না। তিনি লক্ষ্য করছেন পুতুল রেইনট্রি গাছের নিচে বই হাতে বসে আছে, চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে। পুতুল, জি বাবা। কাছে আসো। পুতুল সঙ্গে সঙ্গে ছুটে এলো। ঠিক তখনই টেলিফোন বাজল। রহমান সাহেব টেলিফোন ধরতে ভিতরে চলে গেলেন। টেলিফোন এসেছে জয়দেবপুর থেকে। তার মোল্ডিং কারখানায় কী সব ঝামেলা হচ্ছে। শ্রমিকরা ওভারটাইম চেয়ে হাঙ্গামা বাঁধিয়েছে। এক্ষুনি যাওয়া দরকার। তিনি মুখ অন্ধকার করে বেরিয়ে গেলেন। যার জন্য এসেছিলেন তাই করা হলো না। পুতুলকে আদর করতে আবার ভুলে গেলেন। রোদ বেশ কড়া। পুতুলের গরম লাগছে। শার্ট খুলে ফেলতে ইচ্ছে করছে। ইচ্ছে করলেও খোলা যাবে না। খালি গায়ে থাকা খুব অভদ্রতা। মা জানলে খুব রাগ করবেন। পুতুল বই খুলে পড়তে শুরু করল। অনেক অনেক কাল আগে বনের ধারে বাস করত এক রাজা। সেই রাজার 2 পুত্র, নীলকমল লালকমল। এই 2জন রাজার 2 চোখের মণি। এরা চোখের আড়াল হলে তিনি অস্থির হয়ে পড়েন। যখন সিংহাসনে বসেন, তার 2 পুত্রকে দুপাশে বসান। যখন খেতে বসেন, তখনও 2 ভাই দুপাশে। রানীর সোনার থালা থেকে মাছের মুড়ো তুলে দেন রাজার পাতে। রাজা সেই মুড়ো 2 ভাগ করে তুলে দেন 2 ছেলের থালায়। এইসব দেখে রানী ছটফট করেন হিংসায়, কারণ তিনি আসল মা নন। তিনি লালকমল আর নীলকমলের সৎ মা। এই 2জন তার চোখের বালি, গলার কাটা। দিনরাত ফন্দি করেন কি করে এই 2জনকে দূর কোনো দেশে নির্বাসন দেয়া যায়। ভাবতে ভাবতে একদিন তার মাথায় বুদ্ধি এলো। খাটে শুয়ে গড়াগড়ি করে কাঁদতে লাগলেন। রাজা ছুটে এসে বললেন, কি হয়েছে রানী? রানী কাঁদো কাঁদো গলায় বললেন, আমি আর বাঁচব না গো, আমার হাড় মুড়মুড়ি ব্যারাম হয়েছে। সে আবার কি? এই ব্যারামে শুধু হাড় মুড়মুড় করে ওগো, আমি আর বাঁচব না গো। এর কি কোনো ওষুধ নেই?
ওষুধ থাকবে না কেন? 100 বার আছে। 17 নদী যে দেশে এক জায়গায় মিলেছে, সেই দেশে রাজার বাড়ির বাগানে আছে এক ডালিম গাছ। সেই ডালিম গাছে বছরে একটি মাত্র ডালিম হয়। ভয়ঙ্কর এক কালকেউটে সেই ডালিম পাহারা দেয়। ওই ডালিম খেলেই আমার অসুখ সারবে। তাহলে আর চিন্তা কি? ওই ডালিম আনতে আজই আমি প্রধান সেনাপতিকে পাঠাচ্ছি। তাতে কোনো লাভ হবে না মহারাজ। একমাত্র রাজার কুমাররাই ওই ডালিম আনতে পারে, আর কেউ পারে না। লালকমল আর নীলকমলকে পাঠিয়ে দেই। আহা, ওরা যে দুধের শিশু। তাছাড়া আমি ওদের সৎ মা। সৎ মার জন্যে কেউ কি আর অত কষ্ট করে? শুনে লালকমল আর নীলকমল বলল, আমরা করব। আমরা মার জন্য ডালিম নিয়ে আসব। রওনা হলো দুই রাজকুমার। কত পথ, কত গ্রাম, কত নগর, কত অরণ্য পার করে তারা চলছে তো চলছেই। দিন যায়, মাস যায়, বছর যায়। যেতে 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 তারা পৌঁছালো মনা রাক্ষসীর দেশে। পুতুল মুগ্ধ হয়ে পড়ছে। রাজপুত্রদের দুঃখে তার চোখ ভিজে উঠছে। কি যে কষ্ট হচ্ছে! এমন রাগ লাগছে সৎমার ওপর। এত পাজি কেন সৎমাটা? ভাগ্যিস তার সৎমা নেই। সন্ধ্যাবেলা ছোট মামা এলেন। ছোট মামাকে পুতুলের ভালো লাগে। ছোট মামা খুব মজার মানুষ। সারাক্ষণই গল্পগুজব করেন। আজ করছেন না। কেমন যেন বিরক্ত চোখে তাকাচ্ছেন। কিরে পুতুল, কি করছিস? কিছু করছি না মামা। পিতা এবং মাতার দুজনেরই কোনো খোঁজ নেই। ব্যাপারটা কেমন হলো বলতো? পুতুল তাকিয়ে আছে। পুতুলের মামা নাজমুল তার বিরক্তি চাপা দেওয়ার চেষ্টা করছে। আজ সন্ধ্যায় তার এক জায়গায় যাবার কথা। ছোটখাটো উৎসবের ব্যাপার আছে, সেখানে যাওয়া যাচ্ছে না। পুতুলকে তার খুবই পছন্দ, কিন্তু আজকের দিনটিতে এ বাড়িতে থাকতে না পারলেই ভালো হতো। পুতুল। জি মামা। একটা মুশকিল হয়ে গেল রে। আমার যে এক জায়গায় যেতে হয়। চলে যাও। তুই একলা একলা থাকবি? মা সন্ধ্যাবেলায় এসে পড়বে। আরে, মিটিং? তুমি চলে যাও। নাজমুল চিন্তিত ভঙ্গিতে মাথার চুল টানতে লাগলো। মামার চিন্তিত মুখ দেখে পুতুলের মায়া লাগছে। আহা বেচারা, তাকে ফেলে যেতে পারছে না, আবার থাকতেও পারছে না। পুতুল। জি মামা। আমার সঙ্গে যাবি? চল, তোকে নিয়েই না হয় যাই। যাবি? যাব। পুতুলের চোখ আনন্দে দপ করে জ্বলে উঠল, মুখ হাসি হাসি। নাজমুলের আরো বেশি খারাপ লাগছে। এই অসুস্থ নিঃসঙ্গ ছেলেটাকে সঙ্গে নেয়া ঠিক হবে না। আপা খুব রাগ করবে। পুতুলকে ঘর থেকে বের করতেই তার আপত্তি। পুতুলের হার্টের বাল্বে কি জানি সমস্যা আছে। সে কোনো রকম উত্তেজনা সহ্য করতে পারে না। একতলা থেকে দোতলায় সিঁড়ি ভেঙে ওঠা পর্যন্ত নিষেধ। বুয়া কোলে করে তুলে দেয়। 5 পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছে, এখন তাও বন্ধ। দুজন মাস্টার এসে তাকে ঘরে পড়ান। আগামী বছরের জানুয়ারিতে পুতুলের হার্টের বাল্ব ঠিক করা হবে, আমেরিকার সিয়াটলের সেন্ট লিউক হাসপাতালে। এখন তারই প্রস্তুতি চলছে। মামা, আমি কোন শার্টটা পরব? নাজমুল দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর যাওয়াটা ঠিক হবে না রে, তুই থাক। আমিও যাচ্ছি না। আয়, গল্পগুজব করি। তোমার তো কাজ আছে, তুমি চলে যাও, আমার অসুবিধা হবে না। সত্যি বলছিস? হুম। গল্পের বই পড়ব, লালকমল নীলকমল। স্যার আসবে না আজ? আজ তো ছুটির দিন। ও আচ্ছা, মনেই ছিল না। আমি চলে যাব তাহলে? যাও মামা। মন খারাপ করবি না তো? একটু করব, বেশি না। নাজমুল চলে গেল। পুতুল কিছুক্ষণ তার লেগো সেট নিয়ে খেলল। পিস্তল বানালো, এরোপ্লেন বানালো। খানিকক্ষণ টিভি দেখল। ছুটির দিনে টিভি দেখতে কোনো বাধা নেই। খুব বাজে কি একটা প্রোগ্রাম হচ্ছে টিভিতে। মোটা একজন মানুষ চোখ বন্ধ করে একঘেয়ে স্বরে বলে যাচ্ছে, দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে নৈরাজ্য চলছে। সুকুমার কলার কিছু নীতিমালা আছে, কোনো কিছুই নিয়ম বহির্ভূত নয়।
ভাঙতে হবে বলেই নিয়ম ভাঙা একটা ফ্যাশন। শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে ফ্যাশন আমদানির যৌক্তিকতা আমাদের ভাবতে হবে। পুতুল টিভি বন্ধ করে গল্পের বই নিয়ে বসল। লালকমল নীলকমলের গল্প ভোরবেলা যতটা ভালো লেগেছিল এখন ততটা লাগছে না। কেমন যেন ঘুম পাচ্ছে। রাত 9টা বাজতেই বুয়া তাকে ভাত খেতে ডাকল। সে নিঃশব্দে ভাত খেল। হাত মুখ ধুয়ে ঠিক 9:30টায় ঘুমাতে গেল। রমিলা বলল, আমি বারান্দায় বইসা আছি, ভয়ের কিছু নাই। আমি ভয় পাচ্ছি না তো, তুমি চলে যাও। বাতি জ্বালান থাক। না, বাতি নিভিয়ে দাও। পুতুলের ঘুম আসছে না, কান পেতে আছে। কখন গেটে শব্দ হবে, সে বুঝতে পারবে বাবা মা এসে পড়েছেন। সিঁড়িতে তাদের পায়ের শব্দ শোনা যাবে। মা ঘরে ঢুকে মশারি তুলে দেখবেন পুতুল ঠিকমতো ঘুমোচ্ছে কিনা। অপেক্ষা করতে করতে পুতুল একসময় ঘুমিয়ে পড়ল। তার বাবা মা এলেন তারও অনেক পরে।